তাহলে উপরের সিস্টেমটা সাপোজ এ আর বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল কন্ট্যাক্টে থাকে সরি, তাহলে উইথ ওয়ান অ্যানাদার এন্ড সারাউন্ডেড বাই অ্যাডিয়াবেটিক ওয়ালস। অ্যাডিয়াবেটিক ওয়াল মানে আগের দিনে আমি বলেছিলাম কি, অ্যাডিয়াবেটিক ওয়াল মানে কি? স্যার যার মধ্যে দিয়ে হিটটা ট্রান্সফার হবে না, Highly isolated. হ্যাঁ, থার্মালি আইসোলেটেড মানে Leaves no, হ্যাঁ, নো no communication of heat or work with the surroundings. তাহলে ডিকিউটা কি হবে? জিরো হবে। Zero. হ্যাঁ, গুড, জিরো। ডিকিউটা জিরো হবে। আমি এখনো ডি এর কনসেপ্টটা আসিনি, ওটা দিয়ে আবার এক্সাক্ট এবং ইনএক্সাক্ট ডিফারেন্সিয়ালের দুটো ব্যাপার আছে, সেটা একটু পরে আসছি। তাহলে ফর দ্য সিস্টেম এ টোটাল কিউ প্রাইম আমার কি হবে? কিউ প্রাইম হচ্ছে ইউ টু মানে ইন্টারনাল এনার্জি পরে ফাইনাল ইন্টারনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি প্লাস ডাব্লিউ। এটা কোত্থেকে পেলাম আমরা? where q is the heat energy transferred, u1 is the initial internal energy, u2 is the final internal energy, and w is the work done for system a. আর এই থার্মাল আইসোলেশন মানে এইভাবে দেখিয়েছি, দেখ ক্লোজড সিস্টেমের উপরটা এরকম ভাবে যদি ইনসুলেটেড থাকে, তাহলে সিস্টেমের মধ্যে টোটাল এম হ্যালো, হ্যাঁ ঠিক আছে। না স্যার কিছু দেখাচ্ছে না, এখনো কিছু আসেনি স্যার, আবার আগের মতো হয়ে গেল ব্ল্যাঙ্ক। না আসবে, এলে জানা। থার্মালি ইনসুলেটেড হচ্ছে এমটা কনস্ট্যান্ট থাকবে, মাস এক্সচেঞ্জ ক্যানট বি পসিবল বাট এনার্জি এক্সচেঞ্জ ক্যান পসিবল। mass exchange cannot be possible in isolated adiabatic walls, but energy exchange is possible. দেখাচ্ছে কিছু? না স্যার এখন কিছু না স্যার একটু দেখাচ্ছে না। স্যার যেটা বললেন আরেকবার একটু বলবেন। ফর অ্যাডিয়াবেটিক সিস্টেম ওই বাদিকে ছবিতে দেখ আঁকা আছে, ক্লোজড সিস্টেমে এমটা কনস্ট্যান্ট, দেয়ারফর স্যার নো। কিছু আসেনি এখনো। ও তো দেখতে পাচ্ছিস না। মাস এক্সচেঞ্জ sir. ক্যানট বি পসিবল থ্রু অ্যাডিয়াবেটিক ওয়ালস, বাট এনার্জি এক্সচেঞ্জ ইজ পসিবল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো প্রবলেম করছে কেন? কোনো এক্সটেনশন লোডিং হচ্ছে এখন আবার, বন্ধ হয়ে গেল। আমার এখানে কিন্তু স্ক্রিন শেয়ার হচ্ছে। স্যার হুমায়ুনকে অ্যাড করতে বলছে। হ্যাঁ, হুমায়ুন তো লিংক দিয়ে অ্যাড হবে, আমি তো বলে দিলাম গ্রুপে আবার। ও গ্রুপে আবার এসএমএস করলো তো অ্যাড করার জন্য। স্যার এখন স্যার রেকর্ডিং দেখাচ্ছে। এখন রেকর্ডিং দেখাচ্ছে স্যার, কিছু হচ্ছে আর ওই ব্ল্যাঙ্ক হয়ে গেছে এরপরের মতো। আমার এখানে কিন্তু স্ক্রিন শেয়ার হয়ে আছে, মানে আমি বুঝতে পারছি স্ক্রিন শেয়ার হচ্ছে। এখানে তো আসছে না। মেবি নেটটা উইক আছে হয়তো, তাহলে আমি অন্য ওয়াইফাই কানেক্ট করে দেখছি।
হ্যাঁ স্যার এবার দেখাচ্ছে। এবার দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। স্যার গ্রুপে অনিক আর হুমায়ুন বলছে অ্যাড করতে। হ্যাঁ, গ্রুপে অনিক আর হুমায়ুন বলছে অ্যাড করতে, এদের হচ্ছে না নাকি? অ্যাড হয়ে গিয়েছে তো। ঠিক আছে, হয়ে গিয়েছে। যখনই দেখতে পাওয়া যাবে না আমাকে বলিস। হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে যেটা শুরু করব বললাম সেটা হচ্ছে সিস্টেম বি এর ক্ষেত্রে। তার মানে আমরা এখানে ইউজ করেছি হচ্ছে এই প্রিন্সিপালটা, যেখানে কিউ মানে টোটাল হিট ইজ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি প্লাস ডাব্লিউ। এখনো আমরা কোনো ফর্মুলেশনে যাইনি, কিন্তু এটা ইউজ করেছি। টোটাল হিট ইজ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি চেঞ্জটা প্লাস ওয়ার্ক ডান। সিস্টেম বি এর ক্ষেত্রেও একই রকম হবে, কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু ইউ টু প্রাইম মাইনাস ইউ ওয়ান প্রাইম প্লাস ডাব্লিউ প্রাইম। এই দুটো যদি যোগ করে দিই তাহলে টোটাল কিউ প্লাস কিউ প্রাইম হবে এইটা। এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে ইউ টু, এই মানে ফাইনাল ইন্টারনাল এনার্জি গুলো প্লাস করে লিখলাম, মাইনাস ইনিশিয়াল ইন্টারনাল এনার্জি গুলো টোটাল থেকে মাইনাস করে দিলাম, প্লাস টোটাল ওয়ার্ক ডানটাকে একসাথে রাখলাম। এবার যেহেতু আমি বলেছি যে থার্মালি ইনসুলেটেড আছে, মানে অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে ঘেরা আছে, এই জন্য দ্য টোটাল চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ কম্পোজাইট সিস্টেম হচ্ছে এইটা। দ্য ওয়ার্ক ডান বাই দ্য কম্পোজিট সিস্টেম হচ্ছে এইটা। It means that the heat transferred by the composite system is Q plus Q prime, but the composite system is surrounded by adiabatic walls and the net heat transferred is 0. Therefore, Q plus Q prime is equals to 0. Therefore, Q is equals to minus Q prime. তাহলে একটা important conclusion পেলাম. For two systems A and B in thermal contact with each other and the composite system surrounded by adiabatic walls, the heat gained by one system is equal to the heat lost by the another system. এটাই হচ্ছে আমাদের কনক্লুশন। Heat gained by one system is equal to the heat lost by the other system. ঠিক আছে? ওকে স্যার। Q is equals to minus Q prime এর সিগনিফিকেন্স হচ্ছে একটা যদি হিট গেইন করে তাহলে অন্যটাকে হিট লস করতেই হবে। এই দুটোর মাধ্যমেই আমাদের ইকুইলিব্রিয়ামে যাবে। হ্যাঁ, পাঁপড় কারা করেছে আলুর? হ্যাঁ, স্যার কিছু না স্যার, মাইক অফ অন ছিল, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল ভলিউমের ব্যাপারটা নিচে যে ছবিটাতে দেখানোর চেষ্টা করেছি, দেখ মাস আর এনার্জি দুটোই ট্রান্সফার সম্ভব। ওপরটা হচ্ছে ক্লোজড সিস্টেম, সেই জন্য এম কনস্ট্যান্ট। আর যেটা শার্নব জিজ্ঞেস করেছিল কন্ট্রোল ভলিউম, সেটা হচ্ছে মাস আর এনার্জি দুটোই এক্সচেঞ্জ সম্ভব। কন্ট্রোল ভলিউম এই জন্য বলা হয় যেহেতু বোথ মাস অ্যান্ড এনার্জি ক্যান ক্রস দ্য বাউন্ডারিজ। বোথ মাস অ্যান্ড এনার্জি ক্যান ক্রস দ্য বাউন্ডারিজ, ওকে এই জন্য বলা হয়। আর অ্যাডিয়াবেটিক হচ্ছে a closed or open system that does not exchange energy with the surroundings by heat. এবার এনার্জিটা যে এতবার বলছি, এনার্জিটা কোন ফর্ম অফ এনার্জি সেটা আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এটা। থার্মোডাইনামিক্সে আমরা বারবার এনার্জির কথাটা আসছে এবং চেঞ্জ অফ এনার্জি মানে ডেল্টা ইটাও আসছে। তাহলে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম একটা রেফারেন্সের রেসপেক্টে বলি, সেটা হচ্ছে ভ্যালু অফ জিরো এট সাম রেফারেন্স পয়েন্ট। দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম হ্যাজ টু গ্রুপস। একটা হচ্ছে যেটা আমরা বারবার বলছি ম্যাক্রোস্কোপিক, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক। এটা আমি বলছি এনার্জির কথা। এখন ম্যাক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি হচ্ছে that a system poses as a whole with respect to some outside reference frame such as kinetic and potential energy. The macroscopic energy of a system is related to motion and the influence of some external effects such as gravity hote pare, magnetism hote pare, electricity hote pare, বা সারফেস টেনশন হতে পারে। এই সমস্ত এক্সটার্নাল প্যারামিটারের জন্য যে সমস্ত এনার্জি ইনফ্লুয়েন্সড হয়।
গ্র্যাভিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি অ্যান্ড সারফেস টেনশন। কিন্তু এগুলো একটাও আমাদের ধর্তব্যের মধ্যে আনবো না। আচ্ছা, কাইনেটিক এনার্জি হলে কি হবে? এনার্জি দ্যাট ইজ সিস্টেম পজেস এজ এ রেজাল্ট অফ ইটস রিলেটিভ মোশন রিলেটিভ টু সাম রেফারেন্স ফ্রেম। তাহলে কাইনেটিক এনার্জি এর এক্সপ্রেশনটা ছোট থেকে পড়ে এসেছি, হাফ এমভি স্কোয়ার। এর এনার্জি হচ্ছে কিলো জুলে, ঠিক আছে। ভি ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সিস্টেম। Potential energy is the energy that a system possesses as a result of its elevation in a gravitational field. Gravitational field এর এগেইনস্টে যদি কিছু তুলি তাহলে mgz হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি হয়, এটাও কিলো জুলে প্রকাশ করা হয়। জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর জেডটা হচ্ছে এলিভেশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সিস্টেম রিলেটিভ টু সাম আরবিট্রারি রেফারেন্স প্লেন। তাহলে এগুলো হচ্ছে এতদিন অবধি যে এনার্জি আমরা পড়ে এসেছি। আমাদের দরকার হচ্ছে মাইক্রোস্কোপিক ফর্মস অফ এনার্জি এইখানে, সেটা হচ্ছে দোজ রিলেটেড টু মলিকিউলার স্ট্রাকচার অফ এ সিস্টেম। আরেকবার বলছি, দোজ রিলেটেড টু মলিকিউলার স্ট্রাকচার অফ এ সিস্টেম অ্যান্ড দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ আউটসাইড রেফারেন্স ফ্রেম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই বাইরের যেরকম আগেরটা ম্যাক্রোস্কোপিক দেখলাম, গ্র্যাভিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রিসিটি, সারফেস টেনশন, এগুলোর জন্য ইনফ্লুয়েন্স হচ্ছে এনার্জি। এই থার্মোডাইনামিক্সে আমার ইন্টারনাল এনার্জিটা এমন হতে হবে যেন এইরকম বাইরের এক্সটার্নাল প্যারামিটারের সাথে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে সাম অফ মাইক্রোস্কোপিক এনার্জি ইজ কল্ড দ্য ইন্টারনাল এনার্জি, ঠিক আছে। দ্য টোটাল এনার্জি অফ এ সিস্টেম কনসিস্টস অফ দ্য all energies. The total energy E যদি বলি, that is sum of internal energy, kinetic energy, potential energy, সবগুলোর যোগফল। তাহলে আমি আলাদা করে লিখলে mv স্কয়ার বাই 2 প্লাস mgz। কিন্তু এইখানে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট থার্মোডাইনামিক্সে, দ্যাট ইজ ইন্টারনাল এনার্জি। মনে থাকবে? হ্যাঁ স্যার। কিন্তু এই টোটাল এনার্জির ক্ষেত্রে আমি কিন্তু ইলেকট্রিক, ম্যাগনেটিক, নিউক্লিয়ার এনার্জি এগুলো সব নেগলেক্ট করেছি। আচ্ছা, ইন্টারনাল এনার্জি ইজ রিলেটেড টু দ্য মলিকিউলার স্ট্রাকচার। বারবার এটা আমি ফোকাস করছি। ইন্টারনাল এনার্জি ইজ রিলেটেড টু দ্য মলিকিউলার স্ট্রাকচার and the degree of molecular activity and may be viewed as the sum of the kinetic and potential energies of the molecules. আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্ব যারা বাড়িতে শুরু করেছিস তারা একটু এগোলেই দেখতে পারবি ডিগ্রিজ অফ ফ্রিডম বলে একটা জিনিস আছে। Degrees of freedom is defined by the number of independent parameters that is inherent of the system, number of independent parameter যেটা দিয়ে টোটাল সিস্টেমকে আমি কোয়ান্টিফাই করতে পারি, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, এই ডিগ্রিজ অফ ফ্রিডমের রেসপেক্টে সাপোজ একটা মোনো অ্যাটমিক গ্যাস আছে, আমি একটা কনসেপ্টের জন্য বলছি। মোনো অ্যাটমিক মানে একটা মাত্র গ্যাস অণু দিয়ে এটা তৈরি। কি এক্সাম্পল হতে পারে এর? এটার মধ্যে একটা মাত্র অ্যাটমস আছে। স্যার হাইড্রোজেন। Hydrogen. হ্যাঁ, ডায়াটমিক H2N2। বুঝতে পারছিস? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনটা তো মানে সেম মলিকিউল, কিন্তু অ্যাটলিস্ট দুটো দরকার তো। H প্লাস। হ্যাঁ, অত কঠিন নয়, আরো সহজ। হিলিয়াম হলে কি Helium? হবে? Helium. বা নিয়ন হলে কি হবে? যেগুলো একটা মাত্র মলিকিউল দিয়ে, একটা মাত্র অ্যাটম দিয়ে মলিকিউল আর কি। বুঝতে পারছি? তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে ভাব। ধর একটা মাত্র এরকম অণু আছে, সে কি করতে পারে? এই বরাবর মুভ করতে পারে, এই বরাবর মুভ করতে পারে, এক্স ওয়াই জি তিনটে ডিরেকশনেই মুভ করতে পারে। তাহলে যে কোনো লিনিয়ার ডিরেকশনে মুভমেন্ট মানে হচ্ছে এর ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। কি আছে? ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, মোনো অ্যাটমিকের ক্ষেত্রে বলছি সাপোজ। আচ্ছা, আরেকটা কি করতে পারে? যে কোনো অ্যাক্সিস বরাবর, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, যে কোনো অ্যাক্সিস বরাবর ও
মিন ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করতে পারে, এরকম যে কোনো অ্যাক্সিস বরাবর এরকম ভাইব্রেট করতে পারে। তাহলে তার সাথে ট্রান্সলেশনের সাথে ওর আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম অ্যাড হলো, এটা হচ্ছে ভাইব্রেশনাল মোশন থাকতে পারে। আরেকটা কি থাকতে পারে, যে কোনো অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে, এরকম রোটেট করতে পারে তো। হ্যাঁ স্যার। কারণ বাইরে থেকে যেহেতু কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে আরেকটা অ্যাড হলো, সেটা হচ্ছে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে অ্যাজ এ হোল বাইরে থেকে যদি কোনো কনস্ট্রেইন না থাকে কোনো অ্যাটম বা মলিকিউলের মধ্যে, তাহলে টোটাল এনার্জিটা এই তিনটে ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনাল, এই তিন রকম ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে টোটাল এনার্জিটা ডিস্ট্রিবিউটেড থাকে। তাহলে sum of translational, vibrational and rotational energies of a molecule is the kinetic energy of molecules, and it is also called the sensible energy. At higher temperatures, system will have higher sensible energy. মনে থাকবে? তাহলে internal energy associated with the phase of a system, এই যে solid, liquid, gas, এগুলোকে phase বলা হয়। এই phase এর উপরে যেগুলো associated, that is called লেটেন্ট হিট। তোরা অলরেডি পড়ে এসেছিস, লেটেন্ট হিট মানে লিন তাপ। কোন সময় এটা দরকার হয়? তাহলে ওই ফেজটা চেঞ্জ হতে। হ্যাঁ, মানে 80 জুল তোর হিট যদি না দিস, তাহলে বরফ থেকে আলটিমেট জল হবে না। তাহলে স্যার 80 ক্যালোরি না? 80 ক্যালোরি? হ্যাঁ। হ্যাঁ স্যার। Internal energy হচ্ছে associated with a phase of a system, that is called the latent heat. The intermolecular forces are strongest. Intermolecular forces গুলো হচ্ছে strongest in solids. Solids এর মধ্যে intermolecular ফোর্সটা হচ্ছে স্ট্রং, সবচেয়ে স্ট্রংগেস্ট। আর গ্যাসের মধ্যে হচ্ছে সবচেয়ে উইকেস্ট, মানে সহজেই ডিসোসিয়েট করে দেওয়া যায়, উইকেস্ট ইন গ্যাসেস। আচ্ছা, আরেকটা ইন্টারনাল এনার্জির সাথে রিলেশন কোথায় আছে? বন্ডিং, যেখানে কেমিক্যাল বন্ডিং আসছে। দ্য ইন্টারনাল এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাটমিক বন্ডস ইন এ মলিকিউল is called chemical or bond energy. The tremendous amount of energy associated with the bonds within the nucleus of atom itself is called atomic energy. Therefore, সবকিছু নিয়ে আমি কি বলতে পারি? Energy interactions with a closed system can occur via heat transfer and work. আবার বলছি, energy interactions with a closed system can occur via heat transfer and work. ইন্টারনাল এনার্জি দু রকম ভাবে হতে পারে, একটা যদি হিট ট্রান্সফার হয়, আর একটা যদি ওয়ার্ক ডান অন দা সিস্টেম হয় অর বাই দা সিস্টেম হয়। এই ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল, রোটেশনাল এনার্জি গুলো হিট যে পড়াবে আরো ডিটেলসে আসবে, আর সে যদি নাও পড়ায় তাহলে নিজে বাড়িতে পড়ে বুঝে নিতে হবে। হ্যাঁ, খুব সহজ এটা। এখান থেকেই হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জির কনসেপ্টটা আসে। যতগুলো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম, ইকুইপার্টিশন অফ এনার্জি ততগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে। যেমন যদি হাফ কেটি করে ধর এক একটা হয়, ট্রান্সলেশনাল, ভাইব্রেশনাল, রোটেশনাল, প্রত্যেকটা যদি হাফ কেটি করে হয়, তাহলে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য টোটাল এনার্জি হবে 3 ইন্টু হাফ কেটি, 3 ইন্টু হাফ কেটি। তাহলে সেক্ষেত্রে টোটাল এনার্জি হয় হচ্ছে 3/2 কেটি, এরকম ব্যাপারটা। প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি ডিস্ট্রিবিউটেড হয়, এটাকেই বলা হয় ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। আচ্ছা, এই মুহূর্তে আমার এটা বলার কথা নয়। আচ্ছা, পরেরটায় চলে যাচ্ছি। তাহলে বুঝতে না পারলে জিজ্ঞেস কর যে কোনো সময়। হয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট তাহলে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাশন করব, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ এ সিস্টেম। প্রপার্টিজ অফ এ সিস্টেম। আচ্ছা, এনি ক্যারেক্টারিস্টিক অফ এ সিস্টেম ইজ কল্ড আ প্রপার্টি। আচ্ছা, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর মতে যে কোনো সাবস্টেন্সকে আমি ধরে নিই কন্টিনাম, মানে ডিসক্রিট কিছু নয়, টোটালটাই একটা কন্টিনাম সিস্টেম এবং হোমোজিনিয়াস আছে। হোমোজিনিয়াস মানে আগের দিন বলেছি একই টাইপের অ্যাটমস বা মলিকিউলস, আর কোনো মাইক্রোস্কোপিক হোল নেই যা দিয়ে এগুলো
কনস্ট্যান্ট বেরিয়ে বা ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই অ্যাজাম্পশনের উপরে বেসিস করে যে কোনো তোর প্রপার্টিকে দুটো মেজর ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে, আগে নামগুলো দেখে নে বা লিখে নে, তারপরে আমি ডিসকাস করছি। প্রথমটা হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি বা ইন্টেন্সিভ প্যারামিটারস বলা ভালো। One is called intensive parameters, the other is called extensive parameters. One is intensive, the other is extensive parameters. আচ্ছা, ইন্টেন্সিভ কোনগুলো ভালো মতো বোঝার চেষ্টা কর। ইন্টেন্সিভ কোনগুলো? যেগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ আইদার সাইজ, বলতে পারিস সাইজ অফ দ্য কন্টেইনার ও সাইজ অফ দ্য ভেসেল। সাইজ মানে হচ্ছে মাসের উপরে ইন্ডিপেন্ডেন্ট যেগুলো। সাপোজ আমি যদি এইভাবে করে বলি, ধর এইরকম একটা আমার 2V ভলিউমের একটা ক্লোজড কন্টেইনার বা এনক্লোজার আছে, ভলিউমটা হচ্ছে 2V। এটা আমি বোঝানোর সুবিধের জন্য বলছি। তুই সাপোজ হঠাৎ করে এখানে একটা এরকম পার্টিশন করে দিলি, তাহলে একটু ভাবার চেষ্টা কর কোন কোন প্যারামিটার গুলো এই পার্টিশন, এই অর্ধেক মানে পার্টিশনটা এমন ভাবে হঠাৎ করে দেওয়া হলো যেন এর ভেতরের অবজেক্ট গুলো খুব একটা নড়াচড়া করার সময় না পায়। তাহলে এই অবস্থায় কোন কোন প্যারামিটার গুলো আমার অর্ধেক হয়ে গেল, মানে মাসের উপরে ডিপেন্ডেন্ট, এবং কোন কোন প্যারামিটার গুলো কোনো চেঞ্জ হবে না? নিজে থেকে বল দেখি। স্যার আরেকবার বলুন। 2V ভলিউমের একটা এরকম কন্টেইনার ছিল ইনিশিয়ালি, এটাকে একটা পার্টিশন দিয়ে হঠাৎ করে অর্ধেক করে দেওয়া হলো। তাহলে ভেতরে যে প্যারামিটার গুলো ছিল বা থাকে ইউজুয়ালি আমাদের নর্মাল, তুই বাতাসে, তুই যেখানে বসে আছিস তোর সামনে যে সমস্ত প্যারামিটার তোর চোখের সামনে ভাসছে বা হতে পারে, সেগুলো কোন কোন প্রপার্টিজ গুলো হাফ হবে এবং কোনগুলো হবে না, এবং কেন? স্যার টেম্পারেচারটা চেঞ্জ হবে না। ডেনসিটি দাদা হবে না। একে একে স্যার টেম্পারেচারটা চেঞ্জ হবে না। ভেরি গুড। তার মানে কোনটার মধ্যে পড়লো? স্যার ইন্টেনসিভ। ইন্টেন্সিভ হচ্ছে এক্সটেন্সিভ। হ্যাঁ, না না না, ইন্টেন্সিভ ঠিকই বলেছে। ইন্টেনসিভ। ওকে, ডেনসিটি চেঞ্জ হবে, এক্সটেন্সিভ প্যারামিটার ডেনসিটি কি বললি? ইন্টেনসিভ চেঞ্জ হবে। না, ডেনসিটি মাসের উপর ডিপেন্ডেন্ট। না, ডেনসিটি ভলিউমের জন্য টেম্পারেচার, প্রেসার আর ডেনসিটি এগুলো চেঞ্জ হবে না, কারণ এগুলো অ্যাডিটিভ কোয়ান্টিটি নয়। স্যার ডেনসিটি তো মাস ডিপেন্ডেন্ট, মাস ডিপেন্ডেন্ট। এক্সটেনসিভ হবে। ঠিক আছে ঠিক আছে, এই ডেনসিটিটা একটু বোঝাটা ডিফিকাল্ট, একটু পরে আমি ডিসকাস করছি। আর বল, বেসিক থার্মোডাইনামিক প্যারামিটার কোনগুলো? পি, ভি আর টি। ভিটা কি হবে? ভলিউমটা হাফ হবে। ভিটা হ্যাঁ? চেঞ্জ হবে, এক্সটেনসিভ, ভলিউমটা এক্সটেনসিভ হাফ স্যার। হবে। হ্যাঁ, এক্সটেন্সিভ। তাহলে মাস হচ্ছে এক্সটেন্সিভ, ভলিউম ভলিউম এক্সটেন্সিভ, টোটাল ইন্টারনাল এনার্জি ইউ হচ্ছে এক্সটেন্সিভ। তাহলে মোটামুটি ভাবে আমরা যে প্যারামিটার গুলো নিয়ে ডিল করি সেগুলো ইন্টেন্সিভ কি এক্সটেন্সিভ সেটা বোঝার উপায় হচ্ছে দোজ হু আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সাইজ অর মাস অফ এ সিস্টেম such as temperature, pressure and density, and they are not additive, and values that are dependent on size of the system such as mass, volume and total energy U, and they are additive. আচ্ছা, extensive properties per unit mass are called specific properties. যেমন স্পেসিফিক ভলিউম কে আমরা বলি ওই ভি বাই স্পেসিফিক ভলিউম স্মল ভি, এটাকে বলি ক্যাপিটাল ভি বাই এম। এক্সটেন্সিভ প্রপার্টিজ পার ইউনিট মাস আর কল্ড স্পেসিফিক প্রপার্টিজ, দ্যাট ইজ স্পেসিফিক ভলিউম স্মল ভি হচ্ছে ক্যাপিটাল ভি বাই এম। তাহলে আমি যদি এইভাবে করে ভাবি, এই যে এরকম করে দিলে আপনার সাপোজ 0.5 m 0.5 m যেগুলো ভাগ হচ্ছে,
0.5 ভি, 0.5 ভি, এটা 2 ভি না, এটা শুধু ভি আছে। আচ্ছা, টেম্পারেচার দুদিকে একই থাকবে, প্রেসার দুদিকে একই থাকবে। আচ্ছা, ডেনসিটিটা কেন চেঞ্জ হলো না এটা একটু ভাবার চেষ্টা কর। ওই মাস দিয়ে এখানে কনস্ট্যান্ট আমি বলেছিলাম আগের দিন, 1 গ্রাম অনুসংখ্যক গ্যাসে কত নাম্বার অফ মলিকিউলস থাকে? অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রোর অর্ডারটা কত? 6.023 23. ভ্যালুটা ইম্পর্টেন্ট নয়, at the order of 10 to the power 23 নাম্বার অফ মলিকিউলস থাকে। তাহলে নিশ্চয়ই এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকিউলের ডায়নামিক্স আমার স্টাডি করা সম্ভব নয়। সম্ভব? তাহলে আমাকে অ্যাজ এ হোল আমার ক্যারেক্টারিস্টিক বিহেভিয়ার স্টাডি করতে হবে। তাহলে এই লার্জ নাম্বার অফ মলিকিউলস কে যদি কিভাবে ডিস্ট্রিবিউটেড ডেনসিটিটা, সেটা আমার বোঝা সম্ভব নয়। তাহলে আমি বোঝা সম্ভব নয় যখন, সেই জন্যই আমি অ্যাজাম্পশনটা করেছি কি, যে হোমোজিনিয়াস মিক্সচার আছে। মানে ধরে নেওয়া হচ্ছে ভেতরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, ভেতরে কোনো জায়গায় বেশি ডেন্স, কোনো জায়গায় কম ডেন্স, এরকম নয়। তাহলে থ্রু আউট দ্য ভলিউম আমার ডেন্সিটিটা ফিক্স। এই অ্যাজাম্পশনের উপরই আমি করছি। এই প্রথমেই বলেছিলাম ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আমি ধরে নিচ্ছি দ্য সাবস্টেন্স ইজ অ্যাসিউম টু বি কন্টিনাম, মানে কোনো জায়গায় ডিসক্রিট নেই, এবং হোমোজিনিয়াস ম্যাটার উইথ মাইক্রোস্কোপিক হোলস, উইথ নো মাইক্রোস্কোপিক হোলস। সেই জন্য ধরে নেওয়া হচ্ছে আমার থ্রু আউট দ্য ভলিউম আমার ডেনসিটি হোক সেটা হচ্ছে কনস্ট্যান্ট। সেই জন্য মাঝে পার্টিশন দিই কি না দিই ওইভাবে মানে ভলিউম ডেনসিটির মতো করে এটা ভাবলে হবে না। মানে যেহেতু হোমোজিনিয়াস মিক্সচার আছে এবং ইউনিফর্ম থ্রু আউট দ্য কন্টেইনার, আমার টোটাল ডেনসিটিটা কনজার্ভড, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে সহজ সহজ প্যারামিটার। এরপরে আস্তে আস্তে থার্মোডাইনামিক যেহেতু পড়ছি, এস বলে একটা কোয়ান্টিটি আসবে, দ্যাট ইজ কল্ড এনট্রপি। তারপর তোর টেম্পারেচার, ভলিউম, এগুলো তো বললামই। আচ্ছা, আর যা মনে পড়ছে এগুলো পরে পরে বলছি। এই এনট্রপিটাও হচ্ছে অ্যাডিটিভ কোয়ান্টিটি, সেই জন্য এটা এক্সটেন্সিভ প্যারামিটারের মধ্যে পড়বে। তার মানে এগুলো আরেকবার একটু নিজের মতো করে বোঝার চেষ্টা কর যে ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ কাকে বলবে। স্যার ডেনসিটিটা একটু বলুন। হ্যাঁ স্যার ঘনত্ব ইন্টেন্সিভ হবে না? ইন্টেন্সিভ বললাম যে ওই জন্য আমি অ্যাজাম্পশনই করেছি যে সাবস্টেন্স ইজ অ্যাসিউম টু বি কন্টিনাম অ্যান্ড হোমোজিনিয়াস ম্যাটার উইথ নো মাইক্রোস্কোপিক হোলস। হোমোজিনিয়াস এবং ইউনিফর্ম হতে গেলে থ্রু আউট দ্য ভলিউম ডেনসিটিটা ইউনিফর্ম হতে হবে। মানে আমি পার্টিশন দিয়ে ভাগ করছি কি না করছি তার উপরে গ্যাস মলিকিউলস গুলোর কোনো কন্ট্রোল নেই। ও বুঝতে পারছে যে আমি হাফ এই মানে এই দিকটাকে যদি V1 বলি আর এই দিকটাকে যদি V2 বলি, গ্যাস মলিকিউল গুলো কোনো বিচার করতে পারবে না এইদিকে বেশি থাকবে না এইদিকে বেশি থাকবে, থ্রু আউট একইভাবে ডিস্ট্রিবিউটেড আছে যেহেতু। সেই জন্য ডেনসিটিটা এই ক্ষেত্রে ইন্টেন্সিভ প্রপার্টিস। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আসবে হচ্ছে হোয়াট আর স্টেটস এন্ড ইকুইলিব্রিয়াম। স্টেটস এন্ড ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আগে তোরা বল তারপর আমি বলছি। ইকুইলিব্রিয়াম কথাটার মানে কি? সাম্যাবস্থা। হ্যাঁ, মানে বাংলা বলতে বলিনি, এটা ফিজিক্যালি। ও, মানে স্যার সেখানে স্যার চেঞ্জ গুলো সমান সমান হচ্ছে, মানে যদি কোনো হিট যতটুকু সেই সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে ততটুকু গেইন করছে, বা এনার্জি যেটুকু লস হচ্ছে সেটুকু গেইন করছে, এরকম টাইপের চলবে। এরকম টাইপের। আর বাকিরা? বাকিরা স্যার কোনো চেঞ্জ হবে না। Balanced system. হুম, ব্যালেন্সড মানে দুদিকেই দুটো ব্যালেন্সড আছে, ব্যালেন্সড যেমন যেমন একটা ওই দুটো যদি স্যার
দুটো সিস্টেম যখন স্যার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলো তখন স্যার তার থার্মাল মধ্যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার ইজ থার্মালি না, মানে দুটো ক্ষেত্রে মানে যখন কিছু আদান প্রদান হবে না, দুটো ইকুইলিব্রিয়াম মানে দুটো ইকুয়াল পজিশনে চলে আসবে। হ্যাঁ যখন ইকুয়াল জায়গায় আসবে কোনো চেঞ্জ হবে না। মানে সেম থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম এরকম। সেম, দুটোই না। সেম থাকবে। না, তাহলে আমি এইভাবে বলছি, প্রদান হতে পারে স্যার, কিন্তু হচ্ছে আদান প্রদানটা সমান সমান হবে। আচ্ছা সবারটাই ঠিক আছে, এই সবারটা নিয়েই আমি একটা এরকম ডেফিনিশন দিচ্ছি ভাব। Any state of homogeneous system in which any two of the three variables, thermodynamic variable আমি শুরু থেকেই বলছি P, V and T, এই তিনটেই বেসিক থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস বা প্যারামিটারস। সেটাই বলছে any state of homogeneous system in which any two of the three variables P, V and T remain constant as long as the external conditions remain unchanged is said to be in thermal equilibrium. কি বুঝলি? তো থার্মাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে ওই না আমি থার্মাল এখনো বলিনি, কিন্তু ইকুইলিব্রিয়াম তিন প্রকারের, সেটা আমি পরে যাচ্ছি। এটা আমি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা বলছি। থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে পিভিটি যদি রিমেইনস কনস্ট্যান্ট থাকে, না then না এনি টু অফ যে দ্য কোনো দুটো যে কোনো তিনটের মধ্যে যে কোনো দুটো যদি কনস্ট্যান্ট থাকে, এক্সটার্নাল চেঞ্জ, হ্যাঁ এক্সটার্নাল কন্ডিশন গুলো রিমেইন আনচেঞ্জ থাকতে হবে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে বলা হয় যে সিস্টেমটা ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। থার্মাল Thermal equilibrium must satisfy the following requirements strictly. The first one is mechanical equilibrium. For a system to be in mechanical equilibrium, there should be no macroscopic movement within the system. That is, no unbalanced forces acting. No unbalanced forces acting. For a system to be in mechanical equilibrium, there should be no macroscopic movement within the system. That is, no unbalanced forces acting or of the system with respect to its surroundings. তাহলে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম আনব্যালেন্সড ফোর্সটা কি মানে কি রকম? এই যে তোরা যেটা বলছিলি যে দুদিকেই সমান থাকবে, এই ক্ষেত্রে মেকানিক্যাল যেহেতু নাম সেই জন্য এক্ষেত্রে কোনো আনব্যালেন্সড ফোর্স থাকবে না, মানে F2 আর F1 এর মধ্যে কোনো মানে F2 আর F1 এইটা নন জিরো হবে না। আচ্ছা, যেহেতু মেকানিক্যাল নাম থেকেই বোঝা যাচ্ছে, মেকানিক্যাল মানে হচ্ছে ফোর্স রিলেটেড। তাহলে ফোর্স রিলেটেড আমি কখন করব? যখন দুটো মাধ্যমেরই কোনো একটার ফোর্স বেশি আর একটার কম হবে না, মানে দুটোর কোনো ডিফারেন্স নন জিরো হবে না, সবসময়ই ব্যালেন্সড ফোর্স থাকবে। তারপর ব্যালেন্সড ফোর্স কখন থাকতে পারে? যখন ম্যাক্রোস্কোপিক মুভমেন্ট অফ দ্য সিস্টেম, ভেতরে যত মলিকিউলস আছে। অ্যাকচুয়ালি কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে আমরা কিসের ধারণা পাই? প্রেসারের ধারণা পাই। প্রেসার P is equals to 1/3 rho c square. থার্মাল যখন পড়বি তখন এটা পড়বি। তাহলে প্রেসার ইন এ ওয়ে, প্রেসার আর ফোর্স মোটামুটি ইন্টারডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। সেখান থেকে এটা এসছে যে কোনো আনব্যালেন্সড ফোর্স সিস্টেমে যদি এক্সিস্ট না করে তাহলে দুটো সিস্টেম ইজ ইন থার্মাল মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম। একইভাবে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামকে ব্যাখ্যা করি তাহলে ফর এ সিস্টেম টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম দেয়ার শুড বি, কি হবে এক্ষেত্রে? আগেরটা যেরকম নো আনব্যালেন্সড ফোর্স ছিল, এখানে তাহলে কি নো বলবো? টেম্পারেচার টেম্পারেচার ডিফারেন্স। ডিফারেন্স হবে না। Very good. No temperature difference between the parts of the system or between the system and the surroundings. এটা কিন্তু লাস্টে বলতেই হবে, আগে প্রথম দিন থেকেই বুঝিয়ে আসছি। সিস্টেম আর সারাউন্ডিংস এই দুটোর মাঝে আছে বাউন্ডারি। তার মানে দুটো এক্সচেঞ্জ আমি যখন বলছি তখন সিস্টেমের সাথে নিশ্চয়ই সারাউন্ডিংস এর হচ্ছে, সেই জন্য এই প্রত্যেকটারই শেষে সিস্টেম উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস এটা বলতে হবে। আর লাস্ট যেটা 3, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। For a system, কেমিক্যাল রিঅ্যাকশন হবে না। there should be no chemical reaction within the system and also no movement of any chemical constituent from one part of the system to the other. ঠিক আছে?
তাহলে এইটা একটা থার্মোডাইনামিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম, যেটা 3 রকম কাইন্ড অফ হতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল, যেখানে নো আনব্যালেন্সড ফোর্স, থার্মাল নো টেম্পারেচার ডিফারেন্স, কেমিক্যাল নো কেমিক্যাল রিঅ্যাকশন। আর একটা হতে পারে, যদিও সেটাকে মানে ব্রড ক্যাটেগরিতে আনে না, সেটা হচ্ছে ফেজ ইকুইলিব্রিয়াম। ফেজ ইকুইলিব্রিয়াম সেটা কি? সেটা হচ্ছে in a two phase system when the mass of each phase reaches an equilibrium level. Two phase সিস্টেমের যখন মাসটা ইচ ফেজের একটা ইকুইলিব্রিয়াম লেভেলে রিচ করে তখন সেটাকে ফেজ ইকুইলিব্রিয়াম বলে। কিন্তু ব্রড ক্যাটেগরিতে আমরা মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল এই তিনটেই বলি। আচ্ছা, প্রসেস এন্ড সাইকেল আমি আগের দিন বুঝিয়েছিলাম, আজকে আর যাচ্ছি না। ওই প্রসেস আর সাইকেলের রেসপেক্টেই আমি নেক্সট আলোচনাটা করব, দ্যাট ইজ কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস বা কোয়াসি স্ট্যাটিক প্রসেস। কোয়াসি, ছোট করে আমি ইকুইলিব্রিয়ামকে এইভাবে লিখবো, কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস, এক্সকিউজ মি, or quasi static process. সাপোজ একটা ইনিশিয়াল সিস্টেম থেকে ফাইনাল সিস্টেমে আমার এইভাবে গেল, এটা হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে স্টেট 2। কেউ এইভাবে স্ট্রেট লাইন পাথে গেল, এ পাথে, কেউ বক্রভাবে এইরকম সেমি সার্কুলার পাথে গেল, একই স্টেটে কিন্তু বি পাথে গেল। তাহলে দুটোই আলাদা আলাদা পাথ, প্রসেস, এগুলোকে প্রসেস পাথ বলছি। এখন হাত দিবে না, আগে হাত ধো, আগে হাত ধুয়ে যাইছি তো। তুমি এমনি হাত ধো। আচ্ছা, প্রসেস এন্ড সাইকেলস। তাহলে process can be viewed as a sufficiently slow process that allows the system to adjust itself internally and remains infinitesimally close to an equilibrium state at all times. আচ্ছা, একটু আগেই বলছি, এটা বোঝাটা একটু কম, আগে আমি মোটামুটি বলে নিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। এই মিউট করে দে সবাই। বাইরে যাওয়া রিস্ক, হ্যাঁ সেটা তো স্বাভাবিক। কি করা যাবে? দীপান্বিতা মিউট কর। আচ্ছা, কি বললাম? Sufficiently slow process that allows the system to adjust itself internally and remains infinitesimally close to an equilibrium state at all times. Quasi-equilibrium process is an idealized process and is not a true representation of the actual process. We model actual processes with quasi-equilibrium ones. Moreover, they serve as standards to which actual processes can be compared. Process diagrams are used to visualize processes. Note that the process path indicates a series of equilibrium states and we are not able to specify the states for a non-quasi equilibrium process. আচ্ছা, ধরে নিলাম আমরা কিছুই বুঝিসনি তোরা, সেই অবস্থা থেকেই আমি আমার ল্যাঙ্গুয়েজে একটু বোঝানোর চেষ্টা করছি। ধর এইটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ বা স্টেট। ইনিশিয়াল স্টেট মানে এর একটা পার্টিকুলার পি, ভি আর টি আছে, আছে তো। আর এইটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। আচ্ছা, বোঝার সুবিধার জন্য যদি ইনিশিয়াল, সেজন্য আমি আই দিয়ে লিখছি সবগুলো, পিআই, ভিআই, টিআই। ফাইনাল স্টেট গুলোকে আমি বলছি পিএফ, ভিএফ, টিএফ।
হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ভালো মতো বোঝার চেষ্টা কর, বেশ কঠিন এটা বোঝা। প্রথম স্টেটটাকে আমি বলেছি ইনিশিয়াল, এন্ডটাকে বলেছি ফাইনাল। তাহলে ইনিশিয়াল স্টেট ইজ ক্যারেক্টারাইজড বাই 3 প্যারামিটারস PI, VI and TI. ফাইনাল স্টেট ইজ ক্যারেক্টারাইজড বাই PF, VF and TF. আমার তো এরকম নয় যে এইখানে প্রসেস শুরু হওয়া মাত্র ফাইনালে চলে গেল। তার মানে ইনিশিয়াল থেকে ফাইনালে যেতে ও নিশ্চয়ই কোনো এরকম স্টেপ মেনটেন করে করে গিয়েছে, তাই তো? আমি তো ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে মানে অ্যাট অ্যান ইনস্ট্যান্ট চলে যায়নি, ও তো কোনো স্টেপ বা প্রসেস মেনটেন করে করে ফাইনাল স্টেটে গিয়েছে। তাহলে আমরা কিন্তু যত থার্মোডাইনামিক্স ডিডিউস করব, পড়াশোনা করব, সবগুলোই হচ্ছে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। আরেকটা পার্ট আছে যেটা রিসার্চের ব্যাপার, মানে যেটা কঠিন, সেটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স। সেটা আমরা পড়বো না। যেমন আমরা নিউটনস ল পড়ে এসেছি, হচ্ছে ধরে নিয়ে সব লজ অফ নেচার গুলো ভ্যাকিউমে ভ্যালিড, কিন্তু আইডিয়ালি তো সব ভ্যাকিউমে নেই, আমরা তো সবাই ন্যাচারাল গ্যাসের মধ্যে আছি, তাই তো? কিন্তু আমাদের ফর সেক অফ সিম্পলিসিটি থার্মোডাইনামিক্স যত ল সব ডিরাইভ করব কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স এর বেসিসে, নন ইকুইলিব্রিয়াম স্টেট গুলো কনসিডার করব না। তাহলে এখানেও সেই রকম ইনিশিয়াল থেকে ফাইনাল ফেজে আমি যদি ধরে নিই অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছে, সেটাকে এইরকম প্রসেস গুলোকে আমি দাগ দিয়ে দেখানোর চেষ্টা করছি। যখন এরকম দাগে দাগে ভাগ করে গেলাম, দাগগুলো ধরে নিই সিঁড়ির মাধ্যমে ইনিশিয়াল থেকে ফাইনালে পৌঁছেছে। তাহলে এইটা ভাব, ইনিশিয়ালে যদি PI, VI, TI হয়, তাহলে প্রথম সিঁড়িতে নিশ্চয়ই এই প্যারামিটার গুলো অল্প হালকা একটা শিফট হয়েছে বলেই অন্য স্টেটে যেতে পেরেছে। যদি একই থাকতো তাহলে এই স্টেটটা চেঞ্জ করে এই সিঁড়িতে যেত না। তাহলে ধরে নে প্রথমটার ক্ষেত্রে আমার প্যারামিটার গুলো হালকা শিফট হয়ে P1, V1 আর T1 হয়েছে। বুঝতে পারছি? হ্যালো? ইনিশিয়াল স্টেটে P1, V1 আর T1 ছিল। ইনিশিয়াল স্টেটে PI, ইনিশিয়াল থেকে I দিয়ে লিখেছি, আর ফাইনাল থেকে F দিয়ে লিখেছি। ইনিশিয়ালটা PI, VI, TI ছিল, সেখান থেকে প্রথম সিঁড়ি বা ধাপ যেটা বলেছি, আচ্ছা, তখন P1, V1, T1 হয়েছে। নিশ্চয়ই ইনিশিয়াল স্টেটেই যদি থাকতো বা প্যারামিটার গুলো চেঞ্জ যদি না হতো, তাহলে কিন্তু অন্য স্টেটে যেত না। এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। নিশ্চয়ই তাহলে কিছু না কিছু চেঞ্জ হতে হবে। এবার চেঞ্জ কতটা অ্যাব্রাপ্ট তার উপরেই আমার এই কোয়াসি আর স্ট্যাটিক এই নাম থেকেই দেখ দুটো ডিফারেন্ট প্রসেসের নাম আছে। একটা হচ্ছে প্রথমটা কোয়াসি, আর একটা হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক মানে আমরা মোরলেস জানি অনেকটা, স্ট্যাটিক ডাইনামিক্স বা স্ট্যাটিক থেকে নাম থেকে আমরা মোটামুটি জানি হচ্ছে যেগুলোর কোনো চেঞ্জ হয় না, স্ট্যাটিক থাকে, প্যারামিটার গুলো সাপোজ স্ট্যাটিক, কিন্তু এই ক্ষেত্রে স্ট্যাটিক থাকলে পরের স্টেটে যেত না। আর প্রথম টার্মটা কি কোয়াসি, কোয়াসি মানে চেঞ্জ হচ্ছে আবার হচ্ছেও না, মানে খুব ইনফাইনাইটসিমাল চেঞ্জ হচ্ছে। তাহলে এই দুটো প্রসেসের আমি মানে দুটো নাম থেকেই আমি ধারণা করতে পারছি কি কি স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে। কোয়াসি মানে ইনফাইনাইটসিমাল, মানে চেঞ্জ হচ্ছে খুব কম, আর এটা হচ্ছে স্ট্যাটিক মানে অলমোস্ট স্ট্যাটিক। তাহলে এই প্রত্যেকটা যদি ইকুইলিব্রিয়াম স্টেটের মধ্যে দিয়ে P1, V1, T1, তারপরে যখন নেক্সটটায় যাচ্ছি তখন প্যারামিটার গুলো সাপোজ আরেকটু চেঞ্জ হয়েছে, সেটা P2, V2, T2 বলতে পারি। এরকম করে করে সাকসেসিভলি যখন আমার চেঞ্জ হতে হতে যাচ্ছে, এইখানে এই যে প্রথম যে চেঞ্জটা হলো সাপোজ PI মাইনাস P1, তারপরের যে চেঞ্জটা হলো P2 মাইনাস P1, এই চেঞ্জ গুলো হচ্ছে ইনফাইনাইটসিমাল চেঞ্জ, খুব কম, মানে ডেল্টা পি অর্ডারের, এবং যার ম্যাগনিটিউডটা ফার ফার লেসার দেন PI অর P1। সবগুলোর ক্ষেত্রেই তাই, VI মাইনাস V1, TI মাইনাস T1 সবগুলোই হচ্ছে খুব ইনফাইনাইটসিমাল প্রসেসের মধ্যে দিয়ে চেঞ্জ হতে হতে যাচ্ছে। তাহলে কি বোঝাতে চাইলাম আমি?
নিজেরা একটু অনুধাবন করার চেষ্টা কর। স্যার ইনিশিয়াল স্টেটে পিআই ভিআই টিআই ছিল, হ্যাঁ, দেন একটা স্টেট পরে পি1 ভি1 টি1 হয়েছে। তো এই যে চেঞ্জটা হয়েছে মানে খুবই কম, ওই ডেল পি মতো, মানে যে ওগুলোর সাপেক্ষে খুবই কম চেঞ্জ হয়েছে। হুম। আর প্রত্যেকটা যে স্টেপের মধ্যে দিয়ে যাচ্ছে সবগুলোই হচ্ছে ইকুইলিব্রিয়াম স্টেট, মনে আছে? হ্যাঁ ইকুইলিব্রিয়াম। এই যে সিঁড়িগুলো যে কালো কালো দিয়ে দেখিয়েছি প্রত্যেকটাই ইকুইলিব্রিয়াম স্টেট, কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেট একটা থেকে আরেকটায় যাচ্ছে হচ্ছে খুব ইনফাইনাইটসিমাল চেঞ্জ করে করে। যদি অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম স্টেটে পড়বে না, ও নন ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। কারণ আমি আমার যে তিনটি ইকুইলিব্রিয়াম জানি, মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল, তোর এটা জিজ্ঞেস করতে পারতি যে স্যার কোন ইকুইলিব্রিয়ামের কথা আমরা বলছি। তিনটেতে থাকা মানেই থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছি, কিন্তু ওই প্রথমে যে কনসেপ্টটা বলেছি পি বি আর টি এর মধ্যে যে কোনো দুটো। হুম। যে কোনো দুটো। তাহলে এই করে করে প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম স্টেটস এর মধ্যে দিয়ে যখন ইনিশিয়াল টু ফাইনাল স্টেটে যাচ্ছে তখন ইচ স্টেপে আমার পিভিটি এর মধ্যে ইনফাইনাইটসিমাল চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু অ্যাজ এ হোল মানে এই পিআই আর পিএফ এর মধ্যে একটা অলমোস্ট স্ট্যাটিক, কিন্তু স্ট্যাটিক নয়, মানে কোয়াসি স্ট্যাটিক চেঞ্জের মাধ্যমে ফাইনাল স্টেটে যাওয়া হচ্ছে। একটু বোঝার ব্যাপার আছে, এটা একটু নিজেকে মানে পড়ে পড়ে বুঝতে হবে আর কি। কার কি অসুবিধা আছে বল, আমি মানে তোদের আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল থেকে আমি নিজের মতো করে বোঝানোর স্যার চেষ্টা। ওই যে স্ট্যাটিক কিন্তু স্ট্যাটিক নয়, ওই ব্যাপারটা একটু বুঝতে পারলাম না। স্ট্যাটিক যদি হতো তাহলে তো পিআই থেকে পিএফ যেতেই পারতো না, হতো না পিআই অলওয়েজ পিআই এই পড়ে থাকে। না পিআই তেই পড়ে থাকতো। তাহলে ইনিশিয়াল আমার ফাইনাল স্টেট হতে গেলে পিআই কে আমার ইনফাইনাইটসিমাল চেঞ্জ করতে হবে। যখনই চেঞ্জটা করব তখন ধরে নেব আমি যে পিআই থেকে অল্প একটু চেঞ্জ হয়েছে, ভিআই থেকে ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়েছে, টিআইও ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়েছে, কিন্তু ওই প্রথম দুটো স্টেট মানে ইনিশিয়াল স্টেট আর পি1 ভি1 টি1 এর মধ্যে সবগুলো হচ্ছে কি চেঞ্জ হয়েছে, ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়েছে, শুধু ভ্যালুটা চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল বিশাল কোনো পিআই থেকে শিফট হয়নি। আবার পি1 পি2 যখন ভাববো তখনও ভাববো পি2টা চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু পি1 থেকে সেই ইনফাইনাইটসিমাল চেঞ্জ হয়েছে। ওই অ্যামাউন্টটা খুব কম। ইনফাইনাইটসিমাল প্রসেসের মধ্যে দিয়ে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে চলে যাব। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে? ঠিক আছে। সেই জন্য এই প্রসেসটাকে কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস বা কোয়াসি স্ট্যাটিক প্রসেস বলে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে ট্রান্সফরমেশনটা, এই মানে দু রকম ট্রান্সফরমেশন হতে পারে, একটা হচ্ছে রিভার্সিবল আর একটা ইররিভার্সিবল। কি বললাম? রিভার্সিবল ইরিভার্সিবল। একটা হচ্ছে রিভার্সিবল ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে ইররিভার্সিবল। নাম থেকেই বোঝা যাচ্ছে রিভার্সিবল কোনগুলোকে বলবো, when the path of the process can be followed in the same external environment by reversing the direction of time. কি বললাম তাহলে? The path of the process can be followed in the same external environment by reversing the direction of time. Generally reversible process গুলোকে আমি এই কন্টিনিউয়াস লাইন দিয়ে প্রকাশ করি, আর ইরিভার্সিবল গুলোকে এরকম ব্রেক লাইন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? তাহলে এখানে দুটো খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। একটা যদি কোয়াসি স্ট্যাটিক ট্রান্সফরমেশন হয় সেটাকে আমরা বলবো মানে কোন প্রসেসের মধ্যে দিয়ে এটা হয় সেটা লিখে রাখ, সাকসেশন অফ ইকুইলিব্রিয়াম স্টেটস অফ দ্য সিস্টেম। আর রিভার্সিবল ট্রান্সফরমেশন এটাকে বলবো সাকসেশন মানে এক একটার মধ্যে দিয়ে অফ ইকুইলিব্রিয়াম স্টেটস অফ দ্য ইউনিভার্স।
এক্ষেত্রে ইউনিভার্স মানে আগের দিন বলেছিলাম সূর্য চন্দ্র গ্রহ তারা না, সিস্টেম প্লাস সারাউন্ডিংস এই দুটোকে একসাথে ইউনিভার্স বলে। Therefore, the concept of quasi-static and reversible transformations are close but distinct. Any reversible এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি আজকের। Any reversible transformation is therefore quasi-static. However, the reciprocal is generally false. মানে reversible transformation হলেই সেটা quasi-static হবে, কিন্তু all quasi-static process are not reversible. Very important concept এটা। Any reversible transformation is therefore quasi-static. However, the reciprocal is generally false. The কি thermodynamic transformation হতে পারে দেখ। The following terms are used for thermodynamic transformations. এগুলো তোরা জানিস, আমি তাও বলছি। আচ্ছা, প্রথমটা লিখছি, এক একজন করে বল, যে একবার বলা হয়ে যাবে সে আবার দ্বিতীয়বার বলবি না। আমি যদি লিখি আইসো, আইসো মানে কি সেম, আইসোবারিক, এটা কে বলবে কি প্রসেস? Pressure প্রেসার same. কনস্ট্যান্ট, একজন একজন করে। বল, তুই বল। প্রেসার কনস্ট্যান্ট। Pressure P of the system is constant. Good. Next, আরেকজন বল, what is monobaric? কে বলবে? টাইম। কেউ বলবে না? এখানেই হচ্ছে ওই সার্ণব যেটা জিজ্ঞেস করেছিল, এক্সটার্নাল প্রেসার বা অ্যাটমসফেরিক প্রেসারের সাথে অ্যাবসলিউট প্রেসারের ডিফারেন্স। এক্সটার্নাল প্রেসারটা কনস্ট্যান্ট, এক্সটার্নাল প্রেসার P0টা কনস্ট্যান্ট। আচ্ছা, নেক্সট কে বলবে আইসোকোরিক? স্যার বলবো? হুম, এক্ষেত্রে হচ্ছে স্যার মানে পি প্রপোর্শনাল টু টি, মানে ভলিউমটা কনস্ট্যান্ট। ভলিউম অফ দ্য সিস্টেম কনস্ট্যান্ট। নেক্সট কে বলবে আইসোথার্ম? এটা সবচেয়ে সহজ। Temperature constant. আইসোথার্ম হচ্ছে টেম্পারেচার টি অফ দ্য সিস্টেম কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে একই রকম ভাবে আগেরটার সাথে ম্যাচ করে বল মোনোথার্ম। এক্সটার্নাল ভলিউম কনস্ট্যান্ট। এক্ষেত্রে এক্সটার্নাল না, এখানে আউটসাইড টেম্পারেচার, আউটসাইড টেম্পারেচার T0টা কনস্ট্যান্ট। লাস্ট হচ্ছে অ্যাডিয়াবেটিক। হিট অ্যাডিয়াবেটিক হচ্ছে হিটটা কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার হিট কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, the system evolves without heat exchange with its surroundings. The system evolves without heat exchange with its surroundings. আচ্ছা, প্রথম আমি একটা থার্মোডাইনামিক্স এর ইকুয়েশন ইউজ করলাম, মানে এই উপরে কাটাটা কেন আমি পরে বোঝাবো। ডিকিউটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটাকে যদি সাম আপ করি তাহলে কি দাঁড়াচ্ছে? স্যার আরো একটা প্রসেস আছে না স্যার, পলিট্রপিক? হ্যাঁ স্যার পলিট্রপিক বলে একটা প্রসেস আছে না? পলিট্রপিক মানে অনেকগুলো গ্যাস মলিকিউলস দিয়ে যখন হয় তখন হ্যাঁ আছে, কিন্তু ব্রড ক্যাটাগরিতে আসে না, ওই ফেজ ইকুইলিব্রিয়ামের মতোই ব্যাপারটা। ওকে স্যার। হ্যাঁ, পলিট্রপিক প্রসেস আমরা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে মোটামুটি এবার একটু গোটানোর চেষ্টা করি। কোথা থেকে শুরু করলাম আমরা? ইন্টেনসিভ এক্সটেন্সিভ প্যারামিটার দিয়ে। তারপরে এনার্জিকে আমরা দুটো ফর্মে ভাগ করলাম, ম্যাক্রোস্কোপিক আর মাইক্রোস্কোপিক। ম্যাক্রোস্কোপিকের মধ্যে পড়ছে কাইনেটিক আর পোটেনশিয়াল, মাইক্রোস্কোপিকের মধ্যে পড়ছে সেন্সিবল এনার্জি, লেটেন্ট এনার্জি, কেমিক্যাল এনার্জি, অ্যাটমিক এনার্জি। আচ্ছা, total all translational, vibrational or rotational energy of the molecules is the kinetic energy of the molecules বললাম। সবগুলোকে নিয়ে সেন্সিবল এনার্জি বলে। যে সমস্ত প্যারামিটার গুলো ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ অর মাস সেগুলোকে ইন্টেনসিভ বলে, যেগুলো ডিপেন্ডেন্ট অন দ্য সাইজ সেগুলোকে এক্সটেন্সিভ বলে। ইকুইলিব্রিয়াম সিস্টেম আমরা ডিফাইন করলাম
তিন রকম ইকুইলিব্রিয়াম আমরা দেখলাম, কোয়াসি স্ট্যাটিক প্রসেস বা কোয়াসি ইকুইলিব্রিয়াম প্রসেস বললাম। আর the prefix iso is used to designate a process for which a particular property is constant। এটা দিয়ে আমরা কতগুলো সাপোজ আইসোথার্মাল, আইসোবারিক, আচ্ছা আরেকটা বল আইসোমেট্রিকটা কি বল, এটা বাদ গিয়েছিল। কি বললেন? আইসোমেট্রিক ম্যাটারটা কনস্ট্যান্ট থাকবে। আইসোমেট্রিক হচ্ছে ডিউরিং হুইচ দ্য স্পেসিফিক ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট। স্পেসিফিক ভলিউম ওই স্মল ভি। আচ্ছা, a system is said to have undergone a cycle if it returns to its initial state at the end of the process। আগের দিন বলেছি। আচ্ছা, এখান থেকে নেক্সট ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্টটা আসছে, আচ্ছা হিট আমরা কিভাবে ডিফাইন করলাম তাহলে? Heat is defined as the form of energy that is transferred across the boundary of a system at a given temperature to another system or the surroundings at a lower temperature by virtue of the temperature difference between the two systems. Another aspect of this definition of heat is that a body never contains heat. Rather, heat can be identified only as it crosses the boundary. Thus, heat is a transient phenomena. এটা মনে রাখিস, হিট ইজ এ ট্রানজিয়েন্ট ফেনোমেনা। ট্রানজিয়েন্ট আমরা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে কাকে বলতাম? কারেন্টকে। মানে যতক্ষণ ভোল্টেজ চেঞ্জ না হবে, আমার কারেন্টের যেহেতু কোনো চেঞ্জ হয় না, এক্ষেত্রেও তাই, যতক্ষণ টেম্পারেচার চেঞ্জ না হবে হিট আমরা বুঝতে পারবো না। সেই জন্য এটা বলেছে হিট ক্যান বি আইডেন্টিফাইড অনলি অ্যাজ ইট ক্রসেস দ্য বাউন্ডারি। আচ্ছা, হিটের ইউনিট, ইউনিভার্সাল ইউনিট বললাম জুল। আচ্ছা, বা হিট এনার্জি, সরি এনার্জির ইউনিভার্সাল ইউনিট, আর হিট তো ক্যালোরিতে বলেছি। আমরা নেক্সট যেতে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অফ এ সিস্টেম আন্ডারগোয়িং আ সাইকেল নিয়ে আলোচনা করব। আর যেটা বলার সেটা হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে আমি অলরেডি বললাম যে রিভার্সিবল ট্রান্সফরমেশন আর কোয়াসি স্ট্যাটিক ট্রান্সফরমেশন। এটা তোরা নিজেরা লিখে আমাকে পাঠাবি, যে এই স্টেটমেন্টটা ব্যাখ্যা করবি যে রিভার্সিবল ট্রান্সফরমেশন ইজ কোয়াসি স্ট্যাটিক বাট রিভার্স ইজ নট ট্রু। এটা সাপোজ 2 বা 3 নম্বরে একটা কোশ্চেন আছে, তোরা বিভিন্ন বই ঘেটে বা নিচের আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখে পাঠাবি, তারপরে আমি ফাইনাল কি লিখলে 2-3 পাওয়া যাবে সেটা জানাবো। আচ্ছা আচ্ছা, এইবার এই কনসেপ্টটা দিয়ে আমি শেষ করব। ওই যে ধর বললাম যে প্রথম যে বলেছিলাম ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, মানে ই ট্রান্স, মানে কি এই লিনিয়ারলি এইভাবে এক্স অ্যাক্সিস বরাবর মলিকিউলটা মুভমেন্ট করছে, সেটাই হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি। ইজ দ্য কাইনেটিক এনার্জি অ্যাকর্ডিং টু ফর দ্য মোশন অফ দ্য পার্টিকেলস ফর এ ক্লাসিক্যাল সিস্টেম এট রেস্ট। এই কাইনেটিক এনার্জিটাকে আমি কি বলতে পারবো? সাপোজ ধর n নাম্বার অফ মলিকিউলস আছে, তাহলে 1 to n হাফ mi vi স্কয়ার বলতে পারবো তো? টোটাল ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জিকে আমি এইভাবে লিখতে পারি তো, যদি n নাম্বার অফ মলিকিউলস থাকে টোটাল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক। এটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল আই, আর vi টা হচ্ছে ভেলোসিটি, যেটা একটা ভেক্টর, অবশ্যই ভিটাকে ভেক্টর বলা উচিত। vi টা হচ্ছে ভেলোসিটি অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য পার্টিকেল আই। আচ্ছা, এইটাই যদি কোয়ান্টাম সিস্টেম হতো তাহলে এই এক্সপ্রেশনটা একটু জটিল হতো। আচ্ছা, এইটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, কাইনেটিকের পার্টে আসছে। আরেকটা হচ্ছে ইন্টারঅ্যাকশন এনার্জি। অনেকগুলো গ্যাস মলিকিউল যদি একসাথে থাকে তাহলে তো পোটেনশিয়াল এনার্জিটা ইন্টারঅ্যাকশন এনার্জি বলা হয়। ইন্টারঅ্যাকশন এনার্জি বিটুইন দ্য পার্টিকেলস, যদি ইন্টারঅ্যাকশন বলি, দ্যাট ইজ অনেক পার্টিকেল আছে, আমি দুটো যে কোনো পার্টিকেল নিচ্ছি আই আর জে, তাহলে ইউ ইন্টারঅ্যাকশন এনার্জি
is a function of Rij. The sum is over all pairs of particles. Rij টা হচ্ছে distance between particles I and j, আর u টা হচ্ছে interaction potential. ঠিক আছে? আচ্ছা, তাহলে তোর ইন্টারনাল এনার্জি তো বলেছিলাম ইজ দ্য সাম অফ ই ট্রান্সলেশনাল প্লাস ই ইন্টারাকশন প্লাস ই রোটেশনাল প্লাস ই ভাইব্রেশনাল, সবগুলো এনার্জির সামেশন। এইবার তোরা আমাকে বল যে ইন্টারাকশন পোটেনশিয়ালটা কেমন হবে। এটা আমি আগেও একটা ক্লাসে দেখিয়েছিলাম। এইদিকে যদি আর আর এইদিকে যদি ইউ থাকে তাহলে পোটেনশিয়ালটার নেচার কেমন হবে। Suppose the interaction potential between two particles separated by a distance r. কেমন হবে? ক্লাসে একটা বলেছিলাম একটা ক্লাসে। এরকম এটা হচ্ছে 0, এইটাকে আর মিনিমাম বলে, এটা 0। এটা হচ্ছে ইন্টারাকশন পোটেনশিয়ালের গ্রাফ। আচ্ছা, যদি ভ্যান ডার ওয়ালস গ্যাস হয় তাহলে কোন ইকুয়েশন অফ স্টেট ফলো করবে? ভ্যান ডার ওয়ালস গ্যাস হচ্ছে রিয়াল গ্যাসের, তাহলে পিভি ইকুয়ালস টু আর টি এর বদলে কোন ইকুয়েশন অফ স্টেট ফলো করবে বল? হ্যালো, কেউ আছিস? হ্যাঁ স্যার, আছি। তো বল ভ্যান ডার ওয়ালস গ্যাস হলে কোন ইকুয়েশন অফ স্টেট ফলো করবে? যদি n নাম্বার অফ মলিকিউলস হয়, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট সেটা কি বল? সেটা কি জানিস না? p প্লাস a বাই ভি স্কোয়ার V টাইমস minus B v মাইনাস b ইকুয়ালস টু আর টি। RT. এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আর যদি n নাম্বার অফ মলিকিউলস এর হয় তাহলে এইখানে n স্কোয়ার অ্যাড হবে, এখানে n অ্যাড হবে, এখানে nRT হবে। 1873 তে প্রেসার কারেকশন আর ভলিউম কারেকশনের মাধ্যমে রিয়াল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস এই ইকুয়েশনটা লিখেছিল, ইকুয়েশন অফ স্টেট, যেখানে এ আর বি হচ্ছে দুটো গ্যাস ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। আচ্ছা, টেম্পারেচারের যে ধারণাটা এতদিন অব্দি এসছে সেটা কোত্থেকে এসছে? একটু আগে যেটা বলেছিলাম ই ট্রান্সলেশনাল, Zeroth law. ই ট্রান্সলেশনাল এসেছিল হচ্ছে 3/2 nRT থেকে। এটা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি থেকে এসেছে। ইন এ ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাস there is a simple relation between the translational kinetic energy and the temperature, 3/2 nRT। আচ্ছা, এইটাই যদি আমি আবার ভাগ করে দিই টোটাল n নাম্বার অফ মলিকিউলস এর মধ্যে, আর এই ইকুয়েশনটা ইউজ করি, nr টা হচ্ছে n টাইমস kb, তাহলে ই ট্রান্সলেশনাল এই এনার্জিটা হয় 3/2 kBT। আচ্ছা, if we try to determine the temperature of the conduction electrons, খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভাবার চেষ্টা করবি।
temperature of the conduction electrons in a metal at room temperature. Room temperature মানে 300 K. Using এই ইকুয়েশনটা তাহলে দেখবো যে টেম্পারেচার ইন দ্য বিটুইন এই রেঞ্জের মধ্যে হবে 10 to the power 4 to 10 to the power 5 কেলভিন, এই অর্ডারের পাওয়া যাবে। এই ফর্মুলাটা দিয়ে এই ই ট্রান্সলেশনাল 3/2 কেবিটি কেবির ভ্যালু বসিয়ে যদি এটা বের করার চেষ্টা করি, কার ক্ষেত্রে কন্ডাকশন ইলেকট্রনস ইন এ মেটাল এট রুম টেম্পারেচার মানে ধরে নেওয়া হয় 27 ডিগ্রি মানে 300 K, তাহলে উই উড ফাইন্ড আ টেম্পারেচার বিটুইন 10 to the power 4 to 10 to the power 5 কেলভিন। আরেকটা টেম্পারেচারের অ্যাসপেক্ট আমি লিখে রাখি, আমরা এটা রিভিল করব, সেটা হচ্ছে 1/T, এটা হয় হচ্ছে এনট্রপির চেঞ্জ উইথ রেসপেক্ট টু এনার্জি when n v এগুলো কনস্ট্যান্ট। এটা এখন বুঝবি না, পরে যখন টিডিএস ইকুয়েশন করব তখন এটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে মোস্ট অ্যাকিউরেট ডেফিনেশন অফ টেম্পারেচার। তাহলে বল কি বুঝতে বাকি আছে, নাহলে আমি ক্লাস শেষ করছি।